ইচ্ছে ঘুরির আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ জানাবো গোপাল ভাঁড়ের জীবন ইতিহাস। ভিডিওটি শেষ করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে সাথে থাকবেন। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও অথবা অন্যান্য ভিডিও সম্পর্কে কোনো মতবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। যে মানুষটির নাম শুনলে অনেকে হেসে ফেলে, হাসতে হাসতে অনেকের পেটে আজও খিল ধরে যায়, যার কথা শুনলেই মনে পড়ে উদ্ভট কীর্তিকলাপ আর তীক্ষ্ণ বুদ্ধির কথা, সেই সাথে মনে পড়ে ষড়যন্ত্রের রহস্য উদ্ঘাটন, প্রতিষ্ঠানের বিরুদ্ধে তার বিভিন্ন চোরাগোপ্তা আত্মঘাতীর কথা, সেই হলো গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় বলে বাস্তবিক কি সত্যিই কেউ ছিলেন? যেই মানুষটা এতটা চালাক আর রহস্যময়ী, আসলেই মানুষটা কে? এই প্রশ্নটা গোপাল ভাঁড় ভক্তদের মনে সবসময় আগ্রহী রয়ে গেছে। গোপাল ভাঁড় কি শুধুই কল্পকাহিনী, না তার কোনো বাস্তব চিত্র রয়েছে? এ সম্পর্কে ইতিহাসবিদরাও সঠিক তথ্য দিতে পারেনি। তবে মানুষের ধারণা আর অনুমান বলে গোপাল ভাঁড় আসলেও একজন বাস্তবিক ছিলেন, যিনি কিনা ছিলেন নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের সভার একজন পরিহাসকারী, যার কাজ ছিল সভাকে প্রাণবন্ত রাখা, এমনটাই ধারণা করেন অনেকে। আবার অনেকে বলেন গোপাল নামে কেউই ছিলেন না, কিন্তু কৃষ্ণচন্দ্রের সভায় ছিলেন অতি সুচতুর একাধিক ব্যক্তি, যাদের সম্মিলিত রূপই মানুষের কাছে প্রতিষ্ঠা পেয়েছে গোপাল ভাঁড় হিসেবে। তবে এই বিতর্কের মাঝেই নগেন্দ্রনাথ দাস নামের এক ব্যক্তি নিজেকে গোপাল ভাঁড়ের বংশধর বলে দাবি করে বসেন এবং নবদ্বীপ কাহিনী বা মহারাজ কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড় নামে একটি বইও লিখে ফেলেন তিনি। এই বইয়ে নগেন্দ্রনাথ দাস দাবি করেন ভাঁড় নয়, গোপালের পদবি ছিল নাই। তার দাদা ছিলেন আনন্দরাম নাই নামে এক পরম তান্ত্রিক সাধক, আর গোপালের বাবা দুলাল চন্দ্র নাই পেশায় ছিলেন নাপিত। তবে গোপালের বুদ্ধিতে মুগ্ধ হয়েই নদিয়ারাজ তাকে সভার অন্যতম রত্ন হিসাবে স্থান দেন। তখন গোপালের উপাধি হয় ভাণ্ডারী। ভাণ্ডারী থেকে অপভ্রংশের ভার গোপাল ভাঁড়। সে আরও দাবি করেন কোনো পুত্র সন্তান না থাকলেও গোপাল ভাঁড়ের একটি মেয়ে ছিল, তার নাম রাধা রানী। গোপাল ভাঁড়ের বংশলতিকাও তিনি এই বইয়ে রেখেছেন। বাস্তবতা, ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে বাংলা সাহিত্যে গোপাল ভাঁড়ের নাম সর্বপ্রথম উচ্চারিত হয়। বলা হয়ে থাকে গোপাল যখন ছোট ছিলেন তখন তার বাবা দুলাল চন্দ্র মারা যান এবং তার মাও স্বামীর চিতায় সহমরণে আত্মাহুতি দেয়। তার বড় ভাইকে দাসত্বে বাধ্য করা হয় এবং তাকে একটি ডাকাত দল অপহরণ করে। অবশেষে একজন ভদ্রমহিলা তাকে লালন পালন করে এবং যৌবনে গোপাল পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের রাজদরবারের ভার হিসেবে নিযুক্ত হন। গোপাল ভাঁড় ছিলেন হিন্দু ধর্মের অনুসারী। তার অসামান্য অবদানের জন্য রাজা ও রানী উভয়ই তাকে পছন্দ করতেন। সেই আমলে রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদের সামনে নির্মিত হয় একটি ভাস্কর্য, গোপালের ইংরেজ বিরোধিতা। তখন ছিল 1757 সাল। তরুণ সিরাজউদ্দৌলা ওই সময় বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন। মির্জাফর, ঘসেটি বেগম, জগৎ শেঠ, রায়দুর্লভ, উমিচাঁদ সহ অনেকেই নবাবকে সিংহাসনচ্যুত করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তারা প্রত্যেকেই তাদের হীনস্বার্থ হাসিলের উদ্দেশ্যে শর্ত সাপেক্ষে ইংরেজ বণিকদের সঙ্গে চুক্তি করেন। ঠিক ওই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র নবাব বিরোধী এই ভয়ঙ্কর বলয়ে যোগ দেওয়ার পরিকল্পনা করেন। কৃষ্ণচন্দ্রের এই পরিকল্পনায় রাজসভার সবাই সমর্থন জানালেও শুধু একজন ব্যক্তি না করেন, আর তিনি হলেন গোপাল ভাঁড়। গোপালের ফাঁসির আদেশ। সর্বোপরি বাংলায় এমন সর্বনাশ না করতে গোপাল রাজা কৃষ্ণচন্দ্রকে বারবার অনুরোধ করেন, কিন্তু রাজা তার কথায় কর্ণপাত করলেন না, বরং তার সভাসদকে নিয়ে গোপালকে বিদ্রূপ করতে লাগলেন। কৃষ্ণচন্দ্র গোপালকে শর্ত দিলেন, গোপাল যদি নবাবকে মুখ ভেঙচি দিয়ে আসতে পারে তবেই তিনি নবাবের বিরুদ্ধে যাবেন না। কৃষ্ণচন্দ্রের শর্ত শুনেই গোপাল হাঁটা শুরু করলেন মুর্শিদাবাদের দিকে, কিন্তু তাকে ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠা হীরাঝিল প্রসাদে ঢুকতে দেওয়া হলো না। গোপাল বুদ্ধি করে এক প্রহরীর হাতে কামড় বসিয়ে দিলেন। ফলশ্রুতিতে বিচারের জন্য নবাবের কাছে নেওয়া হলো গোপালকে। পুরো ঘটনা শুনে নবাব বললেন, তুমি কে, কেন এসেছ? গোপাল কোনো কথা না বলে নবাবকে মুখ ভেঙচি দিলেন। নবাব রেগে গোপালকে আটক করলেন, বললেন, আগামীকাল তোমার বিচার হবে।
এরই মধ্যে গোপাল মির্জাফরকে চুপি চুপি বললেন, আমি এসেছি তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে, কিন্তু কিছু বলবো না, কারণ এসব কথা ফাঁস করে দিলে কৃষ্ণচন্দ্র ফেঁসে যাবে। নবাব তাকে সরিয়ে অন্যজনকে ক্ষমতায় বসাবেন। আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারিয়ে ফেলুক, তিনি যে আমার অন্নদাতা। মির্জাফর তার এমন কথা শুনে রীতিমতো ঘাবড়ে গেলেন। মির্জাফর চক্রান্ত করে গোপালের ফাঁসির ব্যবস্থা করলেন, কিন্তু গোপালের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না। নবাব গোপালের মুখের দিকে তাকাতেই গোপাল আবারও ভেঙচি দিলেন। এবার নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেলেন। নবাব ভাবলেন, এ তো পাগল, তাকে ফাঁসি দেওয়া ঠিক হবে না। নবাব গোপালকে মুক্ত করে দিলেন। গোপালের শেষ পরিণতি। নবাবের ফাঁসির আদেশ থেকে মুক্ত হয়ে দেশপ্রেমিক গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে। শর্তে জয়লাভ করা সত্ত্বেও যখন জানতে পারলেন কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্তে অটল, তখনই গোপাল ঠিক করলেন রাজসভায় আর যাবেন না, এমনকি রাজ্যেই আর থাকবেন না। অত্যন্ত ব্যথিত মন নিয়ে কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে পরিবার নিয়ে রাজ্য ত্যাগ করলেন গোপাল ভাঁড়। এরপর থেকে সদা হাস্যময় গোপাল ভাঁড়কে বাংলায় আর দেখা মেলেনি। আসলেই গোপাল ভাঁড় নামের সত্যিকারের কেউ ছিল কিনা সেটা নিয়ে কারো সন্দেহ থাকলেও তার হাস্যরসপূর্ণ গল্পগুলো যে যুগ যুগ ধরে টিকে আছে এবং ভবিষ্যতেও মানুষের মাঝে টিকে থাকবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। গোপাল ভাঁড়ের এই হাস্যরসপূর্ণ গল্পগুলো যুগ যুগ ধরে টিকে থাক, এই প্রত্যাশায় এখনকার মতো ভিডিওটি শেষ করছি। আবার আপনাদের সাথে কথা হবে কোনো এক নতুন ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য এবং লাইক সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ।